দেখো স্ক্রিন দেখা যাচ্ছে। তার মানে একটা ক্লাস এখানে তো অনলাইনে নিয়েছিলাম, তারপরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই 3টে ক্লাস যেখানে নোমেনক্লেচার নিয়ে মূলত কথাবার্তা হয়েছে সেটা আমরা অফলাইনে করেছিলাম। ঠিক আছে, আজকে আবার ওই জন্য লেকচার 5 এরকম আমি নামটা দিয়েছি। আমরা প্রথমে এই যেটা করব সাম এক্সাম্পলস অফ IUPAC nomenclature। এক্সাম্পল আমরা একটুখানি করে নিই, মানে সহজ এক্সাম্পলও কিছু করবো, একটুখানি কঠিন কঠিন এক্সাম্পলও কিছু কিছু করবো আর কি। ধরো একটা কম্পাউন্ড এরকম, CH3 CH2 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 CH CH2 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 1 2 3 4 5 6 7 8 9 এইটা, আর এখানে থাকছে হচ্ছে তোমার CH2 C CH3 CH3 CH2। আচ্ছা, তোমরা 1 মিনিট সময় নাও করে এর করসপন্ডিং নামটা IUPAC নামটা কি হবে সেটা বলো। আমরা কতগুলো এক্সাম্পল করব। বলো এর IUPAC নোমেনক্লেচারটা, এটা সময় নিয়ে বলো, খাতাতে লেখো, লিখে নামটাকে করে একবার নামটাকে বলবে। বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো নাম্বারিংটা এই পার্টিকুলার ক্ষেত্রে নাম্বারিংটা যেদিক থেকে খুশিই করতে পারো, তাই তো। 1 2 3 4 5 6 7 8 9। দেখো লংগেস্ট চেনে কিন্তু 9টা, তুমি যদি এই দিকের ব্রাঞ্চেরটাকে 5-এর পরে 6 হতো, 7 হতো, 8 হতো, তাহলে লংগেস্ট চেনে হচ্ছে 9টা কার্বন আছে। ঠিক আছে, তাহলে 5 নম্বরে সাবস্টিটিউয়েন্ট আছে, বলো 5 কি। আচ্ছা এবারে দেখো, তাহলে তাহলে 5 নম্বরে একটা সাবস্টিটিউয়েন্ট আছে, তাহলে 5 নম্বরে যখন সাবস্টিটিউয়েন্ট আছে সেখানে যখন নমেনক্লেচারটা করছে এটা এখানে যার সাথে যুক্ত আছে সেটা 1 নম্বর, এটা 2 নম্বর, ধরে নাও এটা 3 নম্বর, এটা 2, এটা 3। আচ্ছা এবারে বইয়ে অনেক সময় দেখবে এই যে মেন যে চেনটা সেখানে নাম্বারিং এর ক্ষেত্রেও 1 2 3 ব্যবহার করা হচ্ছে, আবার সাবস্টিটিউয়েন্ট যেটা সেখানে যে নাম্বারিং তুমি করছো সেখানেও 1 2 3 করছো, সেটা কনফিউজিং হয়ে যাবে। সেখানে এটাকে আমরা 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম বলছি। তাহলে দেখো 5 নম্বরে এই বড় প্রতিস্থাপকটা, এই বড় প্রতিস্থাপক বা বড় সাবস্টিটিউয়েন্টের নামটা কি। বড় সাবস্টিটিউয়েন্টের নামটা হচ্ছে যেটা বলছিল যে তোমার, আচ্ছা এই যদি তোমার থাকে, মানে তোমার যেটাকে বলা হয় যদি তোমার সাবস্টিটিউয়েন্টের আবার এরকম নাম্বারিং হয় আর কি, তখন সেটা ব্র্যাকেটের মধ্যে করতে হয়। তাহলে কি হবে, এটা 2 প্রাইম 2 প্রাইম ডাইমিথাইল, তাই তো। ডাইমিথাইল প্রোপাইল, এটা হচ্ছে তোমার ব্র্যাকেটের মধ্যে রইল। তাহলে এই যে গ্রুপটা 2 নম্বর, দেখো এইটা যখন নাম্বারিং করছে এটা একটা প্রোপেন গ্রুপ, মানে প্রোপাইল গ্রুপ আর কি, মানে অ্যালকিল গ্রুপ যদি, তাহলে এটা প্রোপাইল গ্রুপ, কিন্তু প্রোপাইল গ্রুপের 2 প্রাইম আবার দুটো CH3 গ্রুপ আছে, সেখানে 2 প্রাইম 2 প্রাইম ডাইমিথাইল প্রোপাইল, আর তারপরে
নন এন। 9 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন যদি হয় তার নাম হয়ে যাবে তোমার নন এন। ঠিক আছে? কেউ এখানে জয়েন করছো, কেউ জয়েন করিনি। হয়ে গেল। কি আসছিল? ঠিক আছে? হচ্ছে? হুম। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা কম্পাউন্ড রাখো এরকম। এটা এর নাম বলো। প্রয়োজন আসছে, কি আসছে দেখি নি একটুখানি। না, এটার নাম কি হবে বলো? এটা এমনিতে আরেকবার বলো, কি বললে? থ্রি। হুম। আচ্ছা দেখো, আগে আগে একটা জিনিস খেয়াল করো তাহলে। তাহলে এইটা হচ্ছে সাইক্লোহেক্সেন, সেটা বোঝা যাচ্ছে। যদি আমার এই সাবস্টিটিউয়েন্ট গুলো না থাকতো, মানে ধরো এইগুলো যদি না থাকতো, এইগুলো যদি না থাকতো, উঠছে না কেন রে বাবা? দেখ কোনো সেভ হয়ে গেছে। দেখে, তাহলে দেখ এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। আচ্ছা, এবারে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে, এইখানে দুটো মিথাইল গ্রুপ আছে। এই কার্বনে দুটো মিথাইল গ্রুপ আছে, আর এই কার্বনে একটা ইথাইল গ্রুপ আছে। এবার প্রথম যে জিনিসটা দরকার, নাম্বারিং তুমি কেমন করে করবে। দেখো, একটা নাম্বারিং হতে পারতো, এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর হতে পারতো। অথবা এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর হতে পারতো। বাকি সব যা আছে আছে। তাহলে এবারে বলো কোন নাম্বারিংটা ঠিক হবে, সেটা প্রথমে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, হ্যাঁ প্রথমেরটা। আসলে রুলটা হচ্ছে যেটা মোর ব্রাঞ্চড হবে সেটা লোয়েস্ট নাম্বার পাবে। তাহলে এখানে যে রুলটা সেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে the carbon atom having highest branching will get the lowest number. সেই জন্য এই নাম্বারিংটা কারেক্ট, এটা হচ্ছে রং। তাহলে এবারে দেখো, তাহলে 1 নম্বরে কি আছে? দুটো মিথাইল গ্রুপ আছে, 3 নম্বরে একটা ইথাইল গ্রুপ আছে। আচ্ছা, এবারে মিথাইল এবং ইথাইলের মধ্যে অ্যালফাবেটিক্যালি কে আগে আসে? ইথাইল আসে। তাহলে 3 নম্বরে আছে তোমার ইথাইল, তাহলে 3 নম্বরে আছে ইথাইল গ্রুপ আছে। নেক্সট কি আছে? 1 নম্বরে দুটো 1,1 ডাইমিথাইল, আর এটা সাইক্লোহেক্সেন, এটা সাইক্লোহেক্সেন। দিস ইজ দ্য নোমেনক্লেচার। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট এসো। ধরো একটা কম্পাউন্ড CH3, CH2, CH, OH, CH2, CH2, CH, CH3, CH2, CH3। তো এই একটা কম্পাউন্ড। ঠিক আছে? এর আইপ্যাক নোমেনক্লেচারটা কি হবে করো।
বলো এর আইপ্যাক নামটা কি হবে? এটা একটাই ফাংশনাল গ্রুপ আছে ওএইচ, মানে এটা অ্যালকোহল, সেটা অল দিয়ে শেষ হবে, এটা তোমরা জানো। এর নামটা কি হবে? কে বলবি? হুম হুম তাহলে দেখো, তাহলে ১, ২ নাম্বারটা এদিক থেকে হবে, কারণ ওএইচ সে প্রায়োরিটি পাবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, তাহলে ৬ নম্বরে সাবস্টিটিউয়েন্ট, তাহলে 6 মিথাইল। আচ্ছা, এবারে এটা অক্টানল, অক্টান 3 অল, ঠিক আছে? তাহলে 6 মিথাইল অক্টান 3 অল, এটা হচ্ছে তার আইপ্যাক নোমেনক্লেচারটা। বুঝতে পারলে কি করে হলো? এটা তো ৮ কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এবারে ওই গ্রুপটা কোথায় আছে? ৩ নম্বর পজিশনে, এখানে অক্টান 3 অল। এই ওটা কিন্তু ছোট হাতের, হ্যাঁ, মানে ওই একদম নামের শুধু এমটা বড় হাতের হবে, তারপরে পুরো নামটা টানা থাকবে এবং সেটা ছোট হাতের, অক্টান 3 অল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট একটা কম্পাউন্ডের নাম বলো। CH3, CH2, C ডবল বন O, CH2, C ডবল বন O, CH3, এর নাম কি হবে বলো? বলো। বলো, নাম হয়ে গেলে বলবে। কি হবে? হুম তা দেখো, তাহলে নাম্বারিংটা এদিক থেকে স্টার্ট করতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, তাহলে এটা হচ্ছে ৬ কার্বন বিশিষ্ট তো, তাহলে হেক্সেন ২ এ একটা কিটোন গ্রুপ আছে, আর ৪ এ একটা কিটোন গ্রুপ আছে, এইটা ডাইঅন, তাহলে হেক্সেন 2,4 ডাইঅন, ঠিক আছে? হলো? বুঝতে পেরেছো তো কি করে হলো নামটা? আচ্ছা, নেক্সট একটা ধরো CH3, সি ডবল বন ও, CH2, 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 সি ডবল ও এইচ। দেখো এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, একটা হচ্ছে কিটন ফাংশনাল গ্রুপ আছে, আর একটা কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ আছে। আচ্ছা, আমি বলেছিলাম যদি একাধিক ফাংশনাল গ্রুপ থাকে তখন একটা প্রায়োরিটি অর্ডার আছে। প্রায়োরিটি অর্ডারে হচ্ছে সি ডবল এইচ গ্রুপ হচ্ছে আগে প্রায়োরিটি পাবে, দেন সিও গ্রুপ। তবে তার নাম কি হবে? তার নাম্বারিংটা কি? ১, ২, ৩, ৪, ৫, ৬, মানে দুটো ফাংশনাল গ্রুপ, একটা সিও একটা সি ডবল এইচ। আর কার্বক্সিলিক অ্যাসিডের যে সি ডবল এইচ গ্রুপটা সেটা ফার্স্ট প্রায়োরিটি পায় আর কি, তার অনেক পরে হচ্ছে সি ডবল বন ওটা। তাহলে এই যদি করসপন্ডিং কম্পাউন্ডটা হয়, তাহলে আমি নাম্বারিংটাও বলে দিয়েছি, তো তার নাম কি হবে? বলো, নাম কি হবে? কি বলো, আরেকবার বলো। হ্যাঁ,
মানে এই যে সি ডবল বন্ড ও থাকলে এমনিতে হচ্ছে এটা ফাংশনাল গ্রুপ হিসেবে ব্যবহৃত হলে এটা ওন দিয়ে শেষ হয়, কিন্তু এখানে সি ডবল বন্ড ওটা হচ্ছে সাবস্টিটুয়েন্ট অক্স। তার মানে কি 5 নম্বরে আছে তোমার এই যে সি ডবল বন্ড ও মানে হচ্ছে অক্স গ্রুপ, 5 অক্স। এবার এখানে কি আছে 6 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড আছে, তাহলে হেক্সানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, তাহলে 5 অক্স হেক্সানোয়িক অ্যাসিড। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট ধরো একটা কম্পাউন্ড বলছি। তো এইটা, এর নাম কি হবে বলো? বলে এই কি বলো আরেকবার? হুম, এখানে তো ডবল বন্ড আছে আর ওইচ আছে, কে প্রায়োরিটি পাবে? অ্যালকোহল তো প্রায়োরিটি পাবে, তাই না? ওইচ গ্রুপ তো প্রায়োরিটি পাবে, সেখানে নামটা অল দিয়ে শেষ হবে, এটা অ্যালকোহল। তুমি কি করছো? ওইচটাকে সাবস্টিটুয়েন্ট ধরছো আর ডাবল বন্ডটাকে মেন ধরছো, তাই তো? কিন্তু তা তো হবে না। এখানে তো এখানে যেটা হবে যে ওইচটা হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ, এটা তো একটা এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডের ডাবল বন্ড আছে একটা ফাংশনাল গ্রুপ আর ওইচ একটা ফাংশনাল গ্রুপ, তার প্রায়োরিটি অর্ডার হচ্ছে ওইচ আগে থাকবে। হ্যাঁ, বলো কি হবে? আচ্ছা, তাহলে 1 2 3 এইভাবে নাম্বারিংটা হলো, তাই এর নাম হয়ে গেল। দেখো এমনি এইটা এমনি সাইক্লোহেক্সেন হতো, তা সাইক্লোহেক্স এবারে 2 নম্বরে আছে ইনটা আছে আর 1 নম্বরে অলটা আছে, তা সাইক্লোহেক্স 2 ইন 1 অল। ঠিক আছে, মানে এমনি সাইক্লো মানে সাইক্লোহেক্সিন এটা হতে পারতো, সাইক্লোহেক্সিন। এবারে 2 নম্বরে ডাবল বন্ডটা হচ্ছে যে 2 ইন লিখতে হলো তোমাকে, এখানে ই এন ই এই শেষের ইটা কিন্তু লেখা যাবে না এটা। আর তার সঙ্গে হচ্ছে একটা ওয়েজ গ্রুপ আছে, এই ওয়েজ গ্রুপটা হচ্ছে তোমার বেসিক্যালি ফেনলের ওয়েজ গ্রুপ বলে, সেটা 1 অল হয়ে গেল। তাহলে সাইক্লোহেক্স 2 ইন 1 অল। বুঝতে পেরেছো? এটা আচ্ছা দেখ, ওর এই কনফিউশন হচ্ছে যখন আমি ঠিক কাছাকাছি আর একটা এক্সাম্পল বলছি। ধরো এখানে এই এইখানে ধরো NO2 গ্রুপ আছে, এই কম্পাউন্ডের কি নাম হবে বলো? দেখো এখানে যেমন ওইচ আর ডাবল বন্ড ছিল, এখানে NO2 এবং ডাবল বন্ড আছে, এখানে কিন্তু ডাবল বন্ড প্রায়োরিটি পাবে। মানে প্রায়োরিটি যে অর্ডারটা, প্রায়োরিটি অর্ডারটা হচ্ছে আমি আগের দিন লিখে দিয়েছিলাম, সেটা আরেকবার একটুখানি বলেও দিতে পারি আর কি। হুম, তাতে হচ্ছে মানে আচ্ছা আমি একটু পরে লিখে দিচ্ছি, প্রায়োরিটি অর্ডারে কিন্তু তোমার ডাবল বন্ড আগে থাকবে, NO2টা হচ্ছে তোমার পরে আসবে, এটা মাথায় রাখবে। তাহলে কি হচ্ছে এখানে যখন তুমি লিখবে নাম্বারিং করার সময়, তাহলে কিভাবে নাম্বারিংটা হবে? নাম্বারিংটা হচ্ছে একটা টার্মিনাল থেকে স্টার্ট করলে তুমি সেটা, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। মানে ডাবল বন্ডের নাম্বারিংটা স্টার্ট হবে, তাহলে এবারে 1 নম্বর 2 নম্বর এদিক থেকে না করে এদিক থেকে 1 2 3 এটা। তাহলে এইভাবে নাম্বারিংটা হলো। তাহলে এবারে দেখো এইখানে কিন্তু এই 3 নম্বর যে NO2 গ্রুপটা, এটা বেসিক্যালি হচ্ছে সাবস্টিটুয়েন্ট, তার মানে এটা কি হচ্ছে 3 নাইট্রো হেক্স 1 ইন। এই যে 1 নম্বরে ডাবল বন্ড আছে, সেখানে 1 ইন, তারপরে 3 নাইট্রো, ও সরি সাইক্লোটা লেখা হয়নি, সরি, সিনাইটো সাইক্লো হেক্স 1 ইন।
আচ্ছা, এইটা আরেক রকম করে তুমি লিখতে পারো, থ্রিনাইটো সাইক্লোহেক্সিন। কেন দেখো, কারণ এক্ষেত্রে স্ট্রাকচারটা যেটা হচ্ছে, তোমার তো ডাবল বন্ড প্রায়োরিটি পাচ্ছে বলে তোমার নাম্বারিং তো এই মানে ডাবল বন্ডে তো 1 নম্বর পজিশন থেকেই তোমাকে করতে হবে। আর একটা সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে যদি তোমার একটা ডাবল বন্ড থাকে এবং সে যদি প্রায়োরিটি হয়, তাহলে 1 নম্বর নোমেনক্লেচারটা এখান থেকেই শুরু হবে। সেখানে আলাদা করে এই 1 ইন্টার উল্লেখ করার দরকার নেই। সেখানে থ্রিনাইটো সাইক্লোহেক্সিন বললেই তোমার চলে যাবে। ওই সাইক্লোহেক্সিন বানানটা আবার ভুল লিখেছি, সাইক্লোহেক্সিন। এটা সাইক্লোহেক্সিন, হ্যাঁ, থ্রিনাইটো সাইক্লোহেক্সিন। ঠিক আছে? হয়েছে? আর আরেকটা কম্পাউন্ডের নাম লেখো। একটা বেনজিন নিয়ে আসি। আচ্ছা, একটায় তোমার ক্লোরিন আছে, সিএল আছে, একটা NO2 আছে, এখানে একটা NO2 আছে। ধরো এর নাম কি হবে বলো? এখানে 3টে সাবস্টিটিউয়েন্ট আছে, 2টো NO2 সাবস্টিটিউয়েন্ট, একটা সিএল সাবস্টিটিউয়েন্ট আছে। এটাকে মাথায় রাখবে। এর নাম কি হবে? এক্স্যাক্টলি। তাহলে দেখো, এক্ষেত্রে যখন একাধিক সাবস্টিটিউয়েন্ট থাকবে তখন অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রায়োরিটি পাবে। তাহলে এখানে হচ্ছে ক্লোরিনে 1 নম্বর থাকবে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, বাকি সব 5-6 যেমন আছে 5-6। তাহলে 1 নম্বরে ক্লোরো, তাহলে 1। আচ্ছা, ক্লোরো আর নাইট্রো, ক্লোরিনের ক্লোরোটা সি দিয়ে স্টার্ট আর নাইট্রোর হচ্ছে এন দিয়ে স্টার্ট। সেখানে 1 ক্লোরো দিয়ে স্টার্ট হবে, 1 ক্লোরো। তারপর কি 2,4 ডাইনাইট্রোবেনজিন। তাহলে মূলত এটা হচ্ছে বেনজিন, তার 3টে সাবস্টিটিউয়েন্ট আছে। 1 নম্বর পজিশনে হচ্ছে ক্লোরো আছে, আর 2 আর 4-এ হচ্ছে 2টো নাইট্রো গ্রুপ আছে। সেই জন্য 1 ক্লোরো 2,4 ডাইনাইট্রোবেনজিন, এটা হচ্ছে তার নাম। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, এখানে যখন একাধিক সাবস্টিটিউয়েন্ট থাকে তখন একটা বেনজিন দিয়ে নামটা স্টার্ট হচ্ছে। কিন্তু যদি এরকম হতো, ধরো তোমার ধরো এই এরকম একটা কম্পাউন্ড বলছে, এখানে CH3, এখানে Cl, এখানে ধরো NO2, এই যে কম্পাউন্ডটা, এটা কি নাম হবে? বলে এর নাম বলো। আচ্ছা দেখো, এক্ষেত্রে এইটা এই যখন তুমি লিখবে এখানেই মানে এখানে দেখো, খেয়াল করে দেখো, এই যদি Cl আর NO2 না থাকলে এটা হচ্ছে টলুইন হতো, তাই তো? Cl এবং NO2 না থাকলে এটা হচ্ছে টলুইন হতো। তা টলুইনে একটা প্রতিস্থাপক হচ্ছে Cl, একটা হচ্ছে NO2, ও সেই মতো করে নাম করছে। কিন্তু আইউপ্যাক নোমেনক্লেচার যখন করতে হবে না, তখন এই যে টলুইনের এই CH3 গ্রুপটা প্রায়োরিটি পেল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এখানে কিন্তু এই CH3 গ্রুপটা মানে বেনজিন দিয়েই তোমাকে নামটাকে করতে হবে। এখানে 1 নম্বরে মিথাইল গ্রুপটাকে প্রতিস্থাপক হিসেবে ভাবতে হবে তোমাকে। ঠিক আছে? তাহলে এই CH3 গ্রুপটা আছে বলে এটা টলুইন প্রজাতির হচ্ছে, একটু মানে ফাংশনাল গ্রুপটা টলুইন আর কি। টলুইন বলে এইটার নাম্বারিংটা এখান থেকেই স্টার্ট হলো। কিন্তু যখন একাধিক সাবস্টিটিউয়েন্ট থাকে, এটা টলুইন দিয়ে নামটাকে বলা যাবে না। এটা হচ্ছে এই CH3 গ্রুপটা তখন সাবস্টিটিউয়েন্ট হিসেবে ব্যবহৃত হবে।
তার মানে এর যে নামটা দেখো, 2 নম্বরে ক্লোরো আছে, CHLO। আচ্ছা, তারপরে 1 নম্বরে মিথাইল আর 4 নম্বরে নাইট্রো। তাহলে ক্লোরিনের সিটা আগে আসছে, তারপরে হচ্ছে তোমার 1 মিথাইলটা আসছে, তারপরে 4 নাইট্রোটা আসছে, তারপরে জাস্ট বেঞ্জিন। এটার নাম কিন্তু মানে 2 ক্লোরো 4 নাইট্রো টলিন বলা যাবে না। হ্যাঁ, এখানে মিথাইল গ্রুপটাকে তোমার প্রতিস্থাপক হিসেবে তোমায় ভাবতে হবে। মানে মোর দ্যান 1 সাবস্টিটিউয়েন্ট যদি থাকে তখন কিন্তু বেঞ্জিন দিয়ে নামটা তোমার শেষ হবে কিন্তু। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ধরো আর একটা কম্পাউন্ড, বলো এর নাম কি হবে বলো। এর নাম কি বলো? দেখো এইটা তোমার দুটো মনে হতে পারে, একটা হচ্ছে এটা বেঞ্জিন হচ্ছে মেন, তার একটা প্রতিস্থাপক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এটা অ্যাকচুয়ালি তোমার পেন্টেন 1 2 3 4 5। আমি একটা কার্বন মানে বেশি এঁকে ফেলেছি, 1 মিনিট। হুম, 1 ফিনাইল। ও এইখান থেকে নাম্বারিংটা শুরু, সরি এখানে ভুল হয়েছে একটু। হ্যাঁ 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 হ্যাঁ, নাম্বারিংটা এইটা থেকে স্টার্ট, এটা তো প্রতিস্থাপক হয়ে গেল, এটা অ্যাজ হল প্রতিস্থাপক। 1 2 3 4 5। হ্যাঁ দেখো, তাহলে 1 নম্বরে ফিনাইলটা হচ্ছে সাবস্টিটুয়েন্ট, 2 এবং 3-এ দুটো ব্রোমিন, তারা হচ্ছে সাবস্টিটুয়েন্ট। এবারে ব্রোমিনের বি আগে আসবে, আর ফিনাইলের পি হচ্ছে পরে আসবে। সেখানে নাম হবে কত, 2 3 ডাইব্রোমো 1 ফিনাইল পেন্টেন। 2 3 ডাইব্রোমো 1 ফিনাইল পেন্টেন। এটা 2 3 ডাইব্রোমো 1 ফিনাইল পেন্টেন। ঠিক আছে। আচ্ছা, যদি এরকম থাকে একটা ও সিএইচসি গ্রুপ থাকে, তার নামটা হচ্ছে অ্যানিসোল দিয়ে শেষ হয়, তো একটা এখানে একটা ও সিএইচ2 আছে, এইটা হচ্ছে অ্যাজিগল অ্যানিসোল, এটা অ্যানিসোল দিয়ে নামটা শেষ হবে। এবারে ধরো এইটা তার সাথে একটা সাবস্টিটিউয়েন্ট ধরো আমি করছি এরকম। এই ধরো একটা এক্সাম্পল বলি, এখানে এইখানে ধরো সিএল আছে, আর এইখানে ধরো তোমার সিএইচ3 আছে। এটা তাহলে এখানে ও সিএইচটি সে প্রথম প্রায়োরিটি পাবে, তাহলে এটা 1 নম্বর হলো, এইটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তারপরে বাকিগুলো জাস্ট আছে। তাহলে ও এমই এই গ্রুপটা থাকলে বা ও সিএইচটি এই গ্রুপটা থাকলে সেটা অ্যানিসোল দিয়ে শেষ হয়। তাহলে 2 নম্বর একটা প্রতিস্থাপক 2 ক্লোরো CHLORO 2 ক্লোরো 4 মিথাইল মিথাইল। আর এই ক্লোরিন এবং সিএইচটি এটা বাদ দিয়ে বাকি পুরোটা হচ্ছে অ্যানিসোল, মানে বেনজিন রিংয়ে একটা ও সিএইচটি বা ও এমই গ্রুপ থাকলে তাকে তোমার অ্যানিসোল বলে। কিন্তু আইপ্যাক নোমেনক্লেচারে সেটা তুমি ব্যবহার করবে।
2-chloro 4-methyl anisole। এইটা হচ্ছে তোমার আইউপ্যাক নোমেনক্লেচার। ঠিক একই রকম করে যদি ধরো বেঞ্জিন রিংয়ে একটা NH2 গ্রুপ থাকে, সেটাকে বলা হয় অ্যানিলিন। ধরো এখানে আমি NH2টাকে রেখেছি, এইটা তার রেসপেক্টে এই পজিশনে ধরো একটা CH3 গ্রুপ আছে, আর এই পজিশনে ধরো একটা C2H5 গ্রুপ আছে। তাহলে এই যে বেঞ্জিন রিংয়ে একটা NH2 গ্রুপ থাকবে, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যানিলিন, আর বাকি হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। তাহলে এটা 1 নম্বর নাম্বারিং হবে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তা 2 এ আছে মিথাইল, 4 হচ্ছে ইথাইল। তাহলে এবারে এম এর থেকে ই আগে আসে, তার মানে এটা হচ্ছে 4 ইথাইল দিয়ে স্টার্ট হলো, 4 ইথাইল, 2 মিথাইল, অ্যানিলিন। তাহলে বেঞ্জিন রিংয়ে NH2 গ্রুপ থেকে অ্যানিলিন বলে। এখানে এই NH2 সমেত হচ্ছে সেটা অ্যানিলিন। এবার 2 নম্বর পজিশনে মিথাইল আছে, আর 4 নম্বর পজিশনে ইথাইল আছে। অ্যালফাবেটিক্যালি এম এর আগে যেহেতু ই আসছে, সেখানে 4 ইথাইল, 2 মিথাইল, অ্যানিলিন, এইরকম করে তার নামটাকে লিখতে হবে। ঠিক আছে? একই রকম সিচুয়েশন হচ্ছে ফেনলের ক্ষেত্রে। ধরো মানে আমি যে আগে এক্সাম্পল গুলোকে দিয়েছিলাম, এখানে অ্যারোমেটিক কম্পাউন্ড আমি বেশি এক্সাম্পল দিইনি বলে একটু বেশি অ্যারোমেটিক কম্পাউন্ডের নাম দিচ্ছি। ধরো এই যে ওয়েস থাকে, সেটা বেসিক্যালি ফেনল, সেখানে নামটা হচ্ছে ফেনল দিয়ে শেষ হবে। এবারে ধরো দুটো পজিশন আছে, এইখানে একটা ধরো তোমার CH3 গ্রুপ আছে, আর এইখানে ধরো আর একটা CH3 গ্রুপ আছে, এইটা। তাহলে এবারে এইটা 1 নম্বর পজিশন পাবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে কি হচ্ছে 3, 4 ডাইমিথাইল ফেনল। তাহলে 3 নম্বর, 4 নম্বরে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে 3, 4 ডাইমিথাইল। আর এই বেনজিন রিংয়ের সঙ্গে ওয়েজ গ্রুপ থাকলে সেটা হচ্ছে ফেনল হয়। তাহলে এই যে ফেনল, অ্যানিলিন, অ্যানিসোল, এগুলোকে মাথায় রাখবে তুমি। ঠিক আছে? চলো, তো দেখো তাহলে আমরা এটা করলাম যে কতগুলো তোমার কম্পাউন্ড, মানে আমি আগের দিনে প্রচুর কম্পাউন্ড, তার মানে আগের 3টে ক্লাস জুড়ে প্রচুর কম্পাউন্ড তার আইউপ্যাক নোমেনক্লেচার বলেছি, এবং শেষে যদি তোমার আইউপ্যাক নোমেনক্লেচারটা দিয়ে দেওয়া থাকে, তাহলে সেইখান থেকে কেমন করে তার স্ট্রাকচারকে আঁকতে হয় সেটা নিয়েও আমি কথাবার্তা বেশ কিছু বলেছি। এবারে তোমার কাছে যে রেসপেক্টিভ বইটা আছে, সেই বইয়ে যত এক্সাম্পল কোষে দেওয়া আছে, সেই কোষে দেওয়া এক্সাম্পল গুলো তুমি দেখো। এখন তো বইয়ে অনেক এক্সাম্পল কোষে দেওয়া থাকে, সেই মতো করে তুমি আরো আরো অনেক নামগুলো পাবে, এবং এটা খুব কেয়ারফুলি দেখবে। কিছু কিছু এক্সেপশন থাকে, সেই এক্সেপশন গুলো যেন প্রপারলি তুমি ইনকর্পোরেট করো, এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এই আইপ্যাক নোমেনক্লেচার নিয়ে আর আমরা সময় দেব না। এবারে যখন তোমার বিভিন্ন রকম প্রবলেম করতে গিয়ে যে নিত্য নতুন প্রবলেম তোমার আছে, সেগুলোকে বলবে, সেইগুলোকে আমরা তখন সলভ করার চেষ্টা করবো। তাহলে আজকে নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে আইসোমারিজম, বা বাংলায় বলা হয় সমবায়বতা। আচ্ছা, আইসোমারিজম মানে হচ্ছে ধরো একই তোমার মানে মলিকুলার ফর্মুলা, মানে মলিকুলার ফর্মুলা, বেসিক মলিকুলার ফর্মুলাটা যদি দেখো, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ড রেখেছে, ধরো কার্বন আছে, হাইড্রোজেন আছে, আর তার সঙ্গে ধরো একটা অক্সিজেন আছে। তার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, মানে অর্থাৎ দুটো কম্পাউন্ড আমি কনসিডার করছি, তাদের মলিকুলার ফর্মুলাটা একই। তার মানে হচ্ছে কতগুলো কার্বন আছে সেটা দুটোর ক্ষেত্রে একই, কতগুলো হাইড্রোজেন আছে দুটোর ক্ষেত্রে একই, বা কতগুলো অক্সিজেন আছে দুটোর ক্ষেত্রে একই, এরকম যদি সিচুয়েশন থাকে আর কি। হ্যাঁ, এবং তাদের প্রপার্টি যদি আলাদা হয়, তাহলে যেটা হচ্ছে মলিকুলার ফর্মুলাটা একই কিন্তু প্রপার্টি গুলো আলাদা, তখন তাকে বলা হবে হচ্ছে আইসোমারিজম। তাহলে আইসোমারিজম বা সমবায়বতা, এই ডেফিনেশনটা কি হচ্ছে? দ্য ফেনোমেনন অফ existence of two or more compounds having
সেম molecular formula but different in properties, but different properties is called আইসোমারিজম। একে আইসোমারিজম বলে, মানে এই ফেনোমেননটা হচ্ছে আইসোমারিজম, এবং এই কম্পাউন্ড গুলোকে বলা হবে একে অপরের আইসোমার। দ্য কম্পাউন্ডস আর কল্ড আইসোমার্স টু ইচ আদার, মানে একে অপরের তাকে আইসোমার বলা হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে বিভিন্ন রকমের আইসোমারিজম হতে পারে, তার মধ্যে যেটা মানে মানে বেসিক যে আইসোমারিজম গুলো সেইগুলো আমি একটুখানি বলি। আসলে আইসোমারিজম নিয়ে ওই পার্টিকুলারলি তোমার যে এ আইসোমারিজমটা আছে, মানে যেটাকে বলা হয় অপটিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম গুলো আজকে হয়তো বলার সময় হবে না, তবে দু একটা আমি যা বলার চেষ্টা করছি। তাহলে এমনিতে আইসোমারিজম যদি তুমি কত রকমের আইসোমারিজম হয় তার একটা টেবিল মোটামুটি ভাবে তৈরি করে নেওয়া যেতে পারে। দেখবে মূলত যেগুলো থাকে সেটা আমি একটুখানি লিখে নিই, তারপর আরো ডিটেলিং এ পরে আসবো। তো আইসোমারিজম তাকে মূলত তুমি দুটো ক্যাটাগরিতে প্রথমে ভাগ করো। একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম বা গঠনমূলক সমবায়বতা, এটা স্ট্রাকচারাল আইসোমারিজম। আর একটা স্টিরিও আইসোমারিজম। স্টিরিও আইসোমারিজম। আচ্ছা, স্ট্রাকচারাল আইসোমারিজম যেটা, সেখানে মূলত চার রকমের হয়। তার মধ্যে একটা হচ্ছে চেন আইসোমারিজম, চেন আইসোমারিজম। 2 নম্বর হচ্ছে পজিশন আইসোমারিজম। পজিশন আইসোমারিজম। 3 নম্বর হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আর হচ্ছে মেটামেরিজম। আচ্ছা, এই চারটি হচ্ছে মূলত 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এটা এনসিইআরটির বই বা ইত্যাদি যদি দেখো, তোমার এই চারটি মূলত বলে দেওয়া হচ্ছে আর কি। একটা হচ্ছে চেন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম, ফাংশনাল আইসোমারিজম, মেটামারিজম, এটা। আর এছাড়া আরো 2 রকমের আইসোমারিজম নিয়ে কথাবার্তা বলছে, সেগুলো বাকি ক্যাটাগরির মধ্যে তুমি চাইলে ফেলে দিতে পারো। হ্যাঁ, একটা হচ্ছে টটোমারিজম। এটা ছাড়াও আরো দুটো আইসোমারিজম নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, আমি 5 নম্বর 6 নম্বর দিয়ে লিখছি। একটা হচ্ছে টটোমারিজম। আচ্ছা, এই টটোমারিজমটাকে আইসোমার বলা হবে কিনা সেটা নিয়ে অনেক লোকের অনেক কনফিউশন আছে। কারণ টটোমারিজমের ক্ষেত্রে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম কাজ করে, মানে অন্যান্য ক্ষেত্রে যখন আমি চেন আইসোমার কথা নিয়ে কথাবার্তা বলছি বা পজিশন আইসোমারিজম নিয়ে কথাবার্তা বলছি, তখন দুটো যে আলাদা মানে আইসোমার, সেটা একদম নর্মালি তারা এক্সিস্ট করছে। কিন্তু যখন আমি টটোমারিজম নিয়ে কথাবার্তা বলছি, এই দুটো যে ডিফারেন্ট আইসোমার তাদের মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করছে এটা। আর একটা হচ্ছে ওপেন চেন এবং ক্লোজ চেন, সেইখান থেকে একটা মানে বদ্ধ শৃঙ্খল এবং মুক্ত শৃঙ্খল, হ্যাঁ, তাদের মধ্যে একটা আইসোমারিজম কাজ করে, সেটাকে বলা হয় রিং চেন আইসোমারিজম। আইসোমারিজম তুমি যদি এনসিইআরটির বই দেখো, তাহলে স্ট্রাকচার আইসোমারিজম 4 রকম লেখা আছে: চেন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম এবং মেটামারিজম। এবার ছায়া প্রকাশনের বই যদি তুমি দেখো, তাহলে তুমি দেখবে এই
চারটে ছাড়া আরো দুটো আইসোমারিজমের কথা এখানে বলা আছে। একটা হচ্ছে টটোমারিজম আছে, আর একটা হচ্ছে রিং চেন আইসোমারিজমটা আছে। আচ্ছা, এবারে স্টিরিও আইসোমার। আচ্ছা, স্টিরিও আইসোমার যেটা, স্টিরিও আইসোমারের মধ্যে তোমার জিওমেট্রিক্যাল আইসোমারিজম আছে আর অপটিক্যাল আইসোমারিজম আছে। একটা হচ্ছে তোমার এখানে আগেটা লিখছি অপটিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম এটা। আর একটা হচ্ছে তোমার জিওমেট্রিক আইসোমারিজম। তাহলে অপটিক্যাল আইসোমারিজম এবং জিওমেট্রিক আইসোমারিজম, তুমি যদি এনসিইআরটির বই দেখো তাহলে এই দুটো ক্লাসিফিকেশন আছে, অপটিক্যাল আইসোমারিজম এবং জিওমেট্রিক আইসোমারিজম। আচ্ছা, এবারে যদি ছায়াপ্রকাশনের বই দেখো তাহলে আবার এই জিওমেট্রিক আইসোমারিজমটাকে আবার দুটো ভাগে ভাগ করছে। একটাকে বলা হচ্ছে ডায়াস্টিরিওমারিজম, ডায়াস্টিরিও 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 আইসোমারিজম, আর এই আইসোমারগুলোকে বলা হয় ডায়াস্টিরিও মার্স, ডায়াস্টিরিও আইসোমারিজম এটা। আর একটা হচ্ছে তোমার কনফরমেশন, কনফরমেশনাল আইসোমারিজম এটা। তাকে এমনি এনসিইআরটির বই দেখলে অপটিক্যাল আইসোমারিজম আর জিওমেট্রিক আইসোমারিজম দুটোই আছে, কিন্তু যদি ছায়া বা অন্যান্য বই দেখো তাহলে দেখবে তোমার তিনটে ভাগ করছে, বেসিক্যালি অপটিক্যাল আইসোমারিজম আর জিওমেট্রিক আইসোমারিজমের মধ্যে বা ডায়াস্টিরিও আইসোমারিজম আছে বা কনফরমেশন আইসোমারিজম আছে। বা অনেক সময় এই একসাথে তিনটে ভাগ ভাগ করে দেয়, অপটিক্যাল আইসোমারিজম, জিওমেট্রিক আইসোমারিজম মানে বেসিক্যালি সিস্টেম আইসোমারিজম আর কি, আর তার সঙ্গে কনফরমেশনাল আইসোমারিজম আর কি, এগুলো। তাহলে এবারে প্রত্যেকটা একটা করে তোমাকে এক্সাম্পল দেখতে হবে। তাহলে প্রথমে আমি স্টার্ট করি স্ট্রাকচারাল আইসোমারিজম। সরি, স্ট্রাকচারাল আইসোমারিজম তো আচ্ছা ঠিক আছে, এটাকে লাল কালিতেই লিখি, সাব হেডিং গুলোকে এটা দাও। তাহলে এই স্ট্রাকচারাল আইসোমারিজমের ক্ষেত্রে কি হচ্ছে, যে দুটো কম্পাউন্ড তুমি কনসিডার করছো একই মলিকুলার ফর্মুলা কিন্তু স্ট্রাকচারটা আলাদা, সেটা যদি হয় তাহলে সেটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম। তাহলে স্ট্রাকচারাল আইসোমারিজমের ডেফিনেশনটা হচ্ছে কম্পাউন্ডস having the same molecular formula but different structure। different structure মানে বেসিক্যালি হচ্ছে different linkage আর কি, হ্যাঁ, different structure or linkage are called structural আইসোমার্স। মানে স্ট্রাকচারাল আইসোমারিজম আমি বেসিক্যালি যেটা করছি স্ট্রাকচারাল আইসোমারটাকে ডিফাইন করলাম। মানে ফেনোমেননটা হচ্ছে আইসোমারিজম, আর স্ট্রাকচারাল আইসোমার্স মানে হচ্ছে দুটো কম্পাউন্ড তুমি কনসিডার করছো, তাদের একই মলিকুলার ফর্মুলা কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার বা ডিফারেন্ট লিঙ্কেজ যদি থাকে, এটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম। আচ্ছা, এর তো অনেক রকমের টাইপ হয়, চারটে টাইপ বা ছটা টাইপ যাই বলো না কারণ, আমি যদি চারটে টাইপ নিয়ে প্রথমে বলি, এক নম্বর যেটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে চেন আইসোমারিজম বা চেন আইসোমার্স। চেন আইসোমার্স। তো চেন আইসোমারের ক্ষেত্রে কি হচ্ছে, টু কম্পাউন্ডস
বা দুটো মানে মানে দুটো বা তিনটেও হতে পারে আর কি, কম্পাউন্ডস হ্যাভিং দ্য same molecular formula but different carbon linkage। কার্বন লিঙ্কেজ গুলো বা কার্বন স্কেলিটন গুলো, কার্বন লিঙ্কেজ বা কার্বন স্কেলিটন বললে ভালো হবে, বা ডিফারেন্ট কার্বন স্কেলিটন। ডিফারেন্ট কার্বন স্কেলিটন। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো পেন্টেন, মানে এক্সাম্পল ধরো CH3 CH2 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 CH3, এটা একটা পেন্টেন। আচ্ছা, এই পেন্টেনটা তুমি বেশ বলো এটা হচ্ছে নর্মাল পেন্টেন, নর্মাল পেন্টেন অর জাস্ট পেন্টেন, মানে সিম্পলি পেন্টেন বলতে জাস্ট এটা আমি বুঝছি। আচ্ছা, এবারে দেখো এই যে পেন্টেনটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো CH3 C CH3 CH2 CH3। এখানে কি হলো, H আছে একটা, CH3 CH3 দেখো এখানে একটা ব্রাঞ্চিং এসে গেছে। তাহলে যদি এমন হয় যে একটা এরকম ব্রাঞ্চিং এসে গেল, সেটাকে বলা হবে আইসোপেন্টেন। আইসোপেন্টেন বা এটা আইপাক নোমেনক্লেচার হলে, এটা যদি নর্মাল পেন্টেন হয় এটাকে লিখতে হবে কি করে তোমাকে, 1 2 3 2 মিথাইল বিউটেন, অথবা এটাকে তুমি লিখতে পারো 2 মিথাইল, মানে আইপাক নোমেনক্লেচার হিসেবে লিখলে 2 মিথাইল বিউটেন। এটা আবার এরকম হতে পারে কার্বন 4 থেকে 4টে CH3, এটা তাহলে এটা হচ্ছে তোমার নিওপেন্টেন। তো দেখো নর্মাল পেন্টেন, আইসোপেন্টেন এবং নিউপেন্টেন তিনজনের ক্ষেত্রেই কিন্তু এরা সব স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তিনজনের ক্ষেত্রে মলিকুলার ফর্মুলাটা কি, C5H12, এটা হচ্ছে কি বললাম নিওপেন্টেন। নিওপেন্টেন, অথবা তুমি এটাকে বলতে পারো কি, এটাকে 1 2 3 বলো 2 2 ডাইমিথাইল প্রোপেন। তো এইখানে তিনটে কম্পাউন্ড করেছে, দেখে এদের প্রত্যেকের মলিকুলার ফর্মুলাটা কি, মলিকুলার ফর্মুলাটা এ পার্টিকুলার ক্ষেত্রে সবসময় হচ্ছে CnH2n+2, এটা ওবে করবে এখানে n = 5। তাহলে এই পার্টিকুলার কেসে n = 5, এটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর কি, CnH2n+2, এখানে n এর ভ্যালু যেহেতু 5 হচ্ছে, তাহলে এটা কত হবে C5H12। এইটা হচ্ছে আমার মলিকুলার ফর্মুলা। সেই মলিকুলার ফর্মুলা দেখো তিনটে ডিফারেন্ট আইসোমার ফর্মে থাকতে পারছে, এবং এখানে কি হচ্ছে দেখো চেনটা কাজ পাল্টে গেছে বা কার্বন লিঙ্কেজটা কাজ পাল্টাচ্ছে। একটা নর্মাল পেন্টেন, এখানে দেখো একটা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে একটা CH3 গ্রুপ দিয়ে, এইরকম ভাবে ব্রাঞ্চিংটা আসে। আবার এটার ক্ষেত্রে হচ্ছে তোমার নিউ পেন্টেনের ক্ষেত্রে হচ্ছে আরেক রকমের ব্রাঞ্চিং আছে, যেখানে হচ্ছে তোমার কার্বনকে মাঝে রেখে চারদিকে 4টে CH3 গ্রুপ তোমার জাস্ট রয়ে যাচ্ছে। তাহলে এই যে এক্সাম্পল গুলো তুমি দেখছো, এইগুলো কিন্তু বেসিক্যালি তোমার স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে পড়ছে। এগুলো সব তোমার মানে সরি চেন আইসোমারের মধ্যে পড়ছে। এটা হচ্ছে তোমার চেন আইসোমার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে পজিশনাল আইসোমার। দু নম্বর হচ্ছে পজিশনাল আইসোমার। আচ্ছা, পজিশনাল আইসোমারের ক্ষেত্রে হচ্ছে একই রকম ভাবে এক মলিকুলার ফর্মুলা, কিন্তু এদের পজিশন অফ দ্য সাবস্টিটুয়েন্ট সেটা যদি আলাদা হয়ে যায়, বা পজিশন অফ দ্য ফাংশনাল গ্রুপ সেটা যদি আলাদা হয়, তখন সেটা হয়ে যাবে তোমার পজিশনাল আইসোমার। তো পজিশনাল আইসোমার ডেফিনেশনটা কি হচ্ছে না, when
two or more compounds differ in the position of substituent atoms or functional groups on the carbon skeleton they are called positional isomers। আচ্ছা দেখো সবচেয়ে ভালো যে এক্সাম্পল দিয়ে আমরা স্টার্ট করতে পারি সেটা হচ্ছে তোমার অর্থ মেটা প্যারা এই সিচুয়েশনগুলো। ধরো তো এখানে তুমি সিএল নিয়েছো, এখানে ধরো তুমি NO2 নিলে, এখানে সিএল, এখানে ধরো NO2, এটা সিএল, এটা NO2। তো দেখো তোমার এই যে তিনটে কম্পাউন্ড তুমি কনসিডার করছো তাতে হচ্ছে তোমার প্রত্যেক ক্ষেত্রে মলিকুলার ফর্মুলাগুলো একই, কিন্তু এইখানে যদি তুমি বলো অর্থ পজিশনে নাইট্রো গ্রুপটা, এখানে মেটা পজিশনে নাইট্রো গ্রুপ, এখানে প্যারা পজিশনে নাইট্রো গ্রুপটা, ঠিক আছে? সেটা এটা অর্থোনাইট্রো ক্লোরোবেনজিন, এটা বেসিক্যালি মেটানাইট্রো ক্লোরোবেনজিন, এটা হচ্ছে প্যারানাইট্রো ক্লোরোবেনজিন। বা তুমি এইভাবে নাম দিতে পারো 1 2 1 2 3 1 2 3 4। আইভাগ নমেনক্লেচার যদি করে 2 নাইট্রো 1 ক্লোরোবেনজিন, বা 1 ক্লোরোটা না লিখলেও হবে, 3 নাইট্রো ক্লোরোবেনজিন আর 4 নাইট্রো ক্লোরোবেনজিন। তাহলে এরা হচ্ছে একে অপরের, মানে এখানে কি হচ্ছে যে এই সাবস্টিটিউয়েন্টের পজিশন সেই অনুযায়ী যেহেতু তোমার আইসোমারটা আসছে সেখানে এটা হচ্ছে পজিশনাল আইসোমারের মধ্যে তোমার পড়ছে। এছাড়া ধরো তুমি CH3 CH2 CH2 CH2OH এইটা, তার সঙ্গে যদি তুমি CH3 CH2 CH OH CH3, এটা হচ্ছে 1 2 3 4, মানে 1 বিউটানল, এখানে হচ্ছে 1 2 3 4, এটা 4 বিউটানল। 1 বিউটানল আর 4 বিউটানল এই দুটো কম্পাউন্ড তুমি দেখছো আর কি। হ্যাঁ, এদের ক্ষেত্রে দেখা এই OH গ্রুপ যেটা, সেই OH গ্রুপের পজিশনটা এটা 1 নম্বরে থেকে 2 নম্বরে তার মতো করে হচ্ছে তুমি আইসোমারটা পাচ্ছ আর কি। এটাও কিন্তু পজিশনাল আইসোমারের এক্সাম্পল। এছাড়া ধরো তোমার ডাবল বন্ডের পজিশন দিয়ে হতে পারে CH3 CH2 CH ডাবল বন্ড CH2 আর CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, ডাবল বন্ডে 1 নম্বর পজিশনে আছে, এখানে ডাবল বন্ডে 1 2 নম্বর পজিশনে আছে, তার মানে এই ডাবল বন্ডের পজিশনটা জাস্ট পাল্টাচ্ছে। এটাও কিন্তু তোমার একটা পজিশনাল আইসোমারিজমের এক্সাম্পল এটা, ঠিক আছে? তাহলে এগুলো সব পজিশনাল আইসোমার। বোঝা গেল পজিশনাল আইসোমার জিনিসটা কি? আচ্ছা নেক্সট হচ্ছে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো 3 নম্বরে কি ছিল? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এখানে হচ্ছে একই মলিকুলার ফর্মুলা কিন্তু ফাংশনাল গ্রুপ হচ্ছে আলাদা।
তাহলে এটা হচ্ছে টু আইসোমারিজম না করে ডেফিনেশনটা আইসোমার্স দিয়ে করি। আইসোমার্স two or more compounds having the same molecular formula but different functional groups, but different functional groups are called functional group isomers. ধরো একটা এক্সাম্পল দেওয়া যাক, CH3 C ডবল বন্ড ও CH3, আর একটা হচ্ছে CH3 CH2C ডবল বন্ড ও H। দেখে দুজনের ক্ষেত্রে হচ্ছে কার্বন আছে হচ্ছে তোমার 3টে, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন দুজনের ক্ষেত্রে। তাহলে একটা হচ্ছে কিটোন, একটা হচ্ছে অ্যালডিহাইড। দেখো তাহলে এই এখানে কিটোনের যে ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইডের অন্য ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? তো এরা হচ্ছে তোমার দুটো আলাদা, মানে এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার্স। এছাড়া ধরো CH3 ও CH3 একটা ইথার, এটাকে তুমি ডাই মিথাইল ইথার এইভাবে নাম দিতে পারো। মানে এটা হচ্ছে মিথক্সিমিথেন আইপ্যাক নোমেনক্লেচার হলে, কিন্তু কমন নামটা হচ্ছে ডাই মিথাইল ইথার এটা। আর তার সঙ্গে ধরো CH3 CH2OH, এই দুজনের ক্ষেত্রে দেখো মলিকুলার ফর্মুলাতে C2H6O আছে, কিন্তু দেখো তোমার এক্ষেত্রে একটা ইথার গ্রুপ আর একটা হচ্ছে তোমার ইথার গ্রুপ আর একটা অ্যালকোহল গ্রুপ। তাহলে সাডেনলি তাদের প্রপার্টিগুলো আলাদা হবে। আচ্ছা, এছাড়া ধরো তুমি একটা CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, আর তার সঙ্গে হচ্ছে HC ডবল বন্ড ও C2O C2 ও CH3। ও CH3, তাহলে একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর একটা হচ্ছে তার এস্টার, ঠিক আছে? এখানে দেখো কার্বন আছে তোমার 4টে, হাইড্রোজেন হচ্ছে সরি কার্বন 2টো, হাইড্রোজেন 4টে, অক্সিজেন 2টো। C2H4O2 এটা। এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড COOH আর একটা হচ্ছে এস্টার। এক্ষেত্রে হচ্ছে ইথার অ্যালকোহল, এক্ষেত্রে হচ্ছে কিটোন আর অ্যালডিহাইড। এগুলো সবই হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারের মধ্যে পড়ছে। ফাংশনাল গ্রুপটা হচ্ছে তোমার আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার মেটামারিজম বা মেটামার্স। আচ্ছা, এই মেটামারটা হচ্ছে ধরো যদি কম্পাউন্ডটার মধ্যে তোমার এরকম কেউ একটা বাইভ্যালেন্ট অক্সিজেন বা ইত্যাদি থাকে, তখন সেই অক্সিজেনকে দুটো হাত, সে দুটো হাতের দুপাশে যে অ্যালকিল গ্রুপগুলো যুক্ত হচ্ছে তারা কিন্তু আলাদা আলাদা হয় আর কি। সেইখান থেকে হচ্ছে তোমার এই মেটামারিজমটা আসবে। তাহলে টু or more compounds having the same molecular formula but different
alkyl groups in either side of the functional group are called metamers. কি বললাম? There are two or more compounds having the same molecular formula but different alkyl groups in either side of the functional group are called metamers. দেখো সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে মেটামারিজমের, সেটা হচ্ছে কি যখন তুমি বিভিন্ন রকমের ইথারগুলোকে কনসিডার করছো। ধরো একটা ইথার হচ্ছে C2H5 ও C2H5, এটা কমন নামটা হচ্ছে তোমার ডাই ইথাইল ইথার। দুদিকেই ইথাইল গ্রুপ আছে বলে এটা হচ্ছে ডাই ইথাইল ইথার। এটা ওই ইথক্সি ইথেন আইপ্যাক নোমেনক্লেচার হবে। আচ্ছা, তার বদলে যদি এরকম হতো C3H7 ও CH3, এটা হচ্ছে কি দেখো একটা যে প্রোপাইল গ্রুপ আছে আর একটা হচ্ছে তোমার মিথাইল গ্রুপ আছে। তাহলে প্রোপাইল গ্রুপ আছে আর মিথাইল গ্রুপ আছে এটা। আর আগেরটা হচ্ছে দুটোতেই হচ্ছে তোমার ইথাইল গ্রুপ ছিল। এটাকে জেনারেল নাম হচ্ছে ধরো মিথাইল প্রোপাইল ইথার। আইপ্যাক নোমেনক্লেচার হলে এটা হচ্ছে তোমার ইথক্সি ইথেন, এটা হচ্ছে মিথক্সি প্রোপেন আর কি, এই মতো করে। তাহলে এই যে দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো কি হচ্ছে না, অক্সিজেনের দুদিকে, অক্সিজেন বাইভ্যালেন্ট, তার দুদিকে এখানে ইথাইল গ্রুপ এখানে তার বদলে হচ্ছে একটা প্রোপাইল গ্রুপ আর একটা মিথাইল গ্রুপ। এরকম যদি থাকে তাহলে এইটা হচ্ছে তোমার মেটামারিজম হলো। ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে তোমার মেটামার। আচ্ছা, এছাড়া যে মেটামার গুলো ধরো তুমি এরকম একটা এক্সাম্পল নিচ্ছ CH3 CH2 C ডবল বন্ড O CH2 CH3 আর CH3 C ডবল বন্ড O CH2 CH2 CH3। দেখো এক্ষেত্রে সি ডবল বন্ড ওটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তার দুপাশে এদিকেও ইথাইল এদিকেও ইথাইল গ্রুপ। এখানে এই যে ফাংশনাল গ্রুপ তার এদিকে CH3 এদিকে C2, মানে CH2 CH2 CH3। এই যে পার্টিকুলার দুটো কেস, এদের ক্ষেত্রে হচ্ছে এরা একে অপরের কিন্তু মেটামার। মানে এটা হচ্ছে যদি আইপ্যাক নোমেনক্লেচার লেখো তুমি, তাহলে এখানে হচ্ছে তোমার এটা সব পেন্টানন, তাহলে পেন্টান 2 1, এখানে হচ্ছে পেন্টান 1 1। এরা কিন্তু তোমার মেটামারের এক্সাম্পল আর কি, এটা হচ্ছে মেটামার। ঠিক আছে, তাহলে এই চারটি হচ্ছে মূলত। এছাড়া আরো দু রকমের আইসোমারের কথা, ট্রাকচারাল আইসোমারের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে টটোমারিজম, একটা রিং চেন আইসোমারিজম। আচ্ছা, প্রথমে রিং চেন আইসোমারিজমটা বলে দিই, 6 নম্বরটা আগে বলে দিই, 5 নম্বরটা পরে বলছি। হচ্ছে রিং চেন আইসোমারিজম। আচ্ছা, এই পার্টিকুলার কেসে এটা হচ্ছে যে একটা তোমার সাইক্লিক কম্পাউন্ড আর একটা ওপেন চেন কম্পাউন্ড, হ্যাঁ, তাদের মলিকুলার ফর্মুলাটা যদি একই থাকে তাহলে তারা হচ্ছে রিং চেন আইসোমারিজম তৈরি করতে পারে। যেমন ধরো আমি একবার এক্সাম্পল বলছি, এই ধরো CH3 CH ডবল বন্ড CH2, এটা একটা কম্পাউন্ড যেটা প্রোপিন। হ্যাঁ, আর তার সঙ্গে তুমি সাইক্লোপ্রোপেন কনসিডার করো। সাইক্লোপ্রোপেন মানে কি, এখানে CH2 CH2 CH2। দেখো এই দুজনের ক্ষেত্রেই কিন্তু তোমার কার্বন আছে হচ্ছে তোমার 3টে, হাইড্রোজেন আছে 6টা। কিন্তু দেখো এটা এই যে একে অপরের এর আইসোমার হচ্ছে, এটা বেসিক্যালি রিং চেন আইসোমারিজম। ঠিক আছে, রিং চেন আইসোমারিজম। এছাড়া ধরো CH3 CH2 CH ডবল বন্ড CH2, এইটা। আর ধরো তুমি এটা কনসিডার করছো, এই দুজনের ক্ষেত্রে কি আছে, কার্বন আছে 4টে, হাইড্রোজেন হচ্ছে তোমার 3 দিয়ে 5 আর 3 8টা,
এটা এইটা তাহলে এক্ষেত্রে যে সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ এরা দেখো এদের প্রত্যেকের হচ্ছে মলিকুলার ফর্মুলাটা একই এই দুজনের ক্ষেত্রে, কিন্তু একজন ওপেন চেন আর একজন হচ্ছে রিং চেন, সেখানে এরা একে ওই যে একে অপরের মধ্যে এটা হচ্ছে রিং চেন আইসোমারেশন নাম বলা হচ্ছে। আচ্ছা, আর একটা যেটা লেখা হয়েছিল 5 নম্বরে, 5 নম্বরে টটোমারিজম, এটা যে কনভেনশনাল যে আইসোমারিজম গুলো সেগুলোর ক্ষেত্রে এটা একটু আলাদা। এক্ষেত্রে যেটা হচ্ছে কি দুটো আইসোমারের মধ্যে একটা ডায়নামিক ইকুইলিব্রিয়াম থাকছে আর কি। তাহলে দেয়ার এক্সিস্ট এ ডায়নামিক ইকুইলিব্রিয়াম বিটুইন টু আইসোমার, ঠিক আছে। আচ্ছা, এটা টটোমার পরে ভালো করে আলোচনা করা যাবে। একটা এক্সাম্পল ধরো কিটো এনল টটোমারিজম, একটা কমন এক্সাম্পল। কিটো এনল টটোমারিজম, ধরো ফর এক্সাম্পল এই ধরো সিএইচ3 সি ডবল ওয়ান ও, এখানে সিএইচ2 সি ডবল ওয়ান ও ও সি2 এইচ5, এটা তো এই একটা কম্পাউন্ড আছে, এটা হচ্ছে কিটো ফর্ম। এবারে যেটা কথা হচ্ছে যে এইখানে এই যে দুটো হাইড্রোজেন আছে না, সিএইচ থেকে দুটো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন গুলো কম মানে কি করছে না এরকম করে একটা স্ট্রাকচার তৈরি করছে, মানে মানে এটা তোমার দেখাই এখানে, কার্বন ছিল এই ধরো হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এর এই হাইড্রোজেনটা ভেঙে গিয়ে এখানে ডাবল বন্ড হলো, মানে অ্যাজিভ যেন এইটা এখানে গেল, এটা এখানে গেল, তার মানে এই যে হাইড্রোজেনটা ভেঙে গেল সেখানে একটা ওইচ দিয়ে দিল, ঠিক একই রকম ভাবে এটা এখানে গেল, এটা এখানে গেল, করে দেখো এই এইচটা এখানে দেখো একটা এইচ দিয়ে দিল, তাহলে কি হচ্ছে, এটা কেটা হতে পারে দেখো, মানে যে কোনো একটা হবে, সরি দুটো আমার ভুল হচ্ছে, এটা হলে কি হচ্ছে দেখো সিএইচ3 সি ও এইচ, সিএইচ হলে এখানে একটা ডাবল বন্ড হয়ে গেল, এটা সি ডবল ওয়ান ও ও সি2এইচ5, দেখো করে এখানে কি হচ্ছে একটা একটা হাইড্রোজেন বন্ডিং টাইপের হচ্ছে। তাহলে তাহলে মজাটা হচ্ছে যে এইখানে এই যে গ্রুপটা হচ্ছে কিটো গ্রুপ, আর এইখানে এই যে গ্রুপটা হচ্ছে এটা এনল গ্রুপ, ডবল বন্ড প্লাস ওএইচ, তাহলে এটা হচ্ছে এনল ফর্ম। এই বুঝতে পারছো, এনল এর মানে যে ডাবল বন্ড থাকবে আর ওএইচ গ্রুপ থাকবে, এটা এনল ফর্ম। তাহলে যে কিটো এনল এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন থাকছে, এটা ইকুইলিব্রিয়াম মেনটেন থাকছে, ঠিক আছে। তাহলে এইটাকে হচ্ছে কিটো ইনল টটোমারিজম বলছে। এছাড়া ধরো এরকম হতে পারে সিএইচ2 এখানে এইচ আছে, এন ডবল বন্ড ও ও এইটা মানে সিএইচ3 NO2, এটা হচ্ছে নাইট্রো ফর্ম। এবারে কি হচ্ছে, এটা এখানে ভেঙে গেল, এটা ধরো তোমার এখানে চলে গেল, তাহলে হয়ে গেল কত, এটা সিএইচ2 ডবল বন্ড সি, তাহলে এন, এটা সি ডবল বন্ড এন, মানে এই যে কার্বন হাইড্রোজেন এই বন্ডটা ভেঙে যাওয়া, এটাকে পরে একটা নাম আছে, হাইপার কনজুগেশন টাইপের বলা হয় আর কি, সেটা আমি পরে আসছি। এই 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 বন্ডটা তোমার এখানে বন্ড হয়ে গেল, এইচ প্লাস আলাদা হয়ে গেল, এইখানে যেটা ইলেকট্রনটা চলে যাচ্ছে সেই ও এর সাথে এইচটা জুড়ে গিয়ে ওএইচ তৈরি করে ফেলছে, এটা এন হলো, এটা তোমার ওএইচ তৈরি করে ফেলছে, আর এইটা তোমার ধরো ও হলো, এটা তাহলে এইটা হচ্ছে নাইট্রো ফর্ম এটা, আর এইটাকে বলে অ্যাসি ফর্ম।
তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তোমার মেনটেন থাকছে। তাহলে এরা হচ্ছে একে অপরের তোমার টটোমার। ঠিক আছে, টটোমার হওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন কন্ডিশন স্যাটিসফাই করতে সেগুলো পরে আসছে আর কি। তাহলে দেখো, তাহলে আমরা যে 4টে বা প্রকারভেদে হচ্ছে 6টা ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচারাল আইসোমার ছিল, সেই ডিফারেন্ট টাইপস অফ আইসোমার গুলো আমি এক্সাম্পল গুলোকে দিলাম আর এগুলো। ঠিক আছে, তাহলে দেখো এই যে 6 রকমের স্ট্রাকচারাল আইসোমার বলেছি, সেগুলো পরিষ্কার বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এই ধরো একটা একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এই যে এইটা হচ্ছে তোমার ফেনল, এই যে কম্পাউন্ড, এটা হচ্ছে ফেনল। তুমি শুধু একটু জিনিস খেয়াল করো যে এক্ষেত্রে যেমন ডাবল বন্ড ওয়েট ছিল, ঠিক এখানেও দেখো ঠিক এই একই রকমের একটা স্ট্রাকচার তুমি পাচ্ছ। এটা এটাকে তুমি চাইলে কিটো ফর্ম বলতে পারো, সরি এনল ফর্ম বলতে পারো। এনল ফর্ম, কারণ ডাবল বন্ড এবং ওয়েট আছে, সেটা এনল ফর্ম হলো। আচ্ছা, এবারে এর যে করসপন্ডিং কিটো ফর্মটা তাহলে কি হচ্ছে? দেখো এইটা তোমার এইখানে হচ্ছে ডাবল বন্ড হয়ে যাচ্ছে, এখানে ওইচ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে একটা, এই জায়গাটা হচ্ছে তোমার ডাবল বন্ড ও হয়ে গেল, এইটা এখানে ডাবল বন্ড আছে, এইটা ডাবল বন্ড আছে, এইটা ভেঙে গেছে। ভেঙে গেছে মানে এটা বেশি তোমার CH2 হয়ে গেছে। এইটা হচ্ছে তোমার কিটো ফর্ম। মানে কিটো ফর্ম থেকে এনল ফর্মে যেতে গেলে এই বন্ডটা তোমার ভেঙে গেল, এই বন্ডটা তোমার এখানে ভেঙে যাবে, ভেঙে এটা এখানে যাবে, এই হাইড্রোজেনটা এখানে তোমার জুড়ে যাবে। এইটা তাহলে এই যে একটা এনল ফর্ম এবং কিটো ফর্ম তুমি মাঝে মাঝে ভাবলে, মানে ভাবলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বাঁদিকের যে কম্পাউন্ডটা, সেখানে বেনজিন দিকে অ্যারোমেটিসিটি, যেটা মানে বেনজিন দিকে এই যে মানে অল্টারনেট ডাবল বন্ড থাকা, যেটা আর কি অ্যারোমেটিসিটি বলা হয়, সেই অ্যারোমেটিসিটিটা মেনটেন থাকছে, এর পরেরটা সেই অ্যারোমেটিসিটিটা মেনটেন থাকছে না। আচ্ছা, এবার এই অ্যারোমেটিসিটিটা মেনটেন হওয়াটা খুব দরকার, কারণ তাহলে কম্পাউন্ডটা অনেক বেশি স্টেবল হয়। সেই জন্য কি হচ্ছে কি, এনল ফর্মটা এটা হচ্ছে স্টেবল, এইটা হচ্ছে লেস স্টেবল। এবং এতটাই কম স্টেবল যে ইকুইলিব্রিয়ামটা পুরোটাই প্রায় বাঁদিকে শিফট করে থাকে। এইটা তার মানে দেখো, অ্যাজিভ যেন দেখে মনে হচ্ছিল স্ট্রাকচার থেকে কিটো ফর্ম এবং এনল ফর্ম, এই ফর্মগুলো এক্সিস্ট করবে, অর্থাৎ টটোমারিজমটা তোমার এক্সিস্ট করবে, কিন্তু বাস্তবে তুমি কি পারো না, সবসময় এইটাই পাবে, এইটা কখনোই প্রায় পাবে না। তাহলে এই ধরনের যে টটোমারিজমটাকে, সেটা করে সিউডোট্রপিজম, SCUDOTRO ট্রপিজম, TROPISM। তাহলে সিউডোট্রপিজমটা কি হলো? সিউডোট্রপিজমটা হচ্ছে যে তোমার দেখে মনে হচ্ছে অ্যাপারেন্টলি টটোমারিজমটা এক্সিস্ট করবে, যেমন এখানে কিটো ফর্ম এবং এনল ফর্ম আছে, মানে একটা হচ্ছে কিটো ফর্ম, একটা এনল ফর্ম, দুজনেরই মোটামুটি স্টেবিলিটি আছে। কিন্তু যখন আমি এই ফেনলের ক্ষেত্রে কিটো এনল টটোমারিজম টাইপের কিছু দেখার চেষ্টা করি, তখন দেখতে পাচ্ছি সবসময় ফেনলটাই 100% প্রায় থাকবে, এটা প্রায় 100% থাকছে, এটা হচ্ছে 0%। এটা তাহলে অ্যাকচুয়ালি টটোমারিজম নয়, কিন্তু দেখে মনে হবে টটোমারিজম, সেখানে এটাকে বলা হচ্ছে সিউডো টটোমারিজম বলা হচ্ছে, সিউডো টটোমারিজম। ঠিক আছে, দেখো তাহলে যতটুকু বলেছি সেই পর্যন্ত, কারো যদি কিছু অসুবিধা থাকে একে বলে নাও, তারপরে আসছি। দেখে
ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এবারে চলে আসছে স্টিরিওআইসোমারিজম। এই স্টিরিওআইসোমারিজমটা আজকে পুরোটাকে বলবো না। মানে আজকে বেসিক্যালি কিছুই বলবো না। কারণ এটা অনেকটা তোমার একটুখানি চোখের সামনে দেখাতে হবে আরকি। চোখের সামনে না দেখালে ঠিক বুঝতে পারা যাবে না। তা স্টিরিওআইসোমারিজম কাকে বলে সেটা একটুখানি দেখে নেওয়া যাক। হুম? বলছে দ্য কম্পাউন্ড দ্যাট হ্যাভ দ্য সেম কনস্টিটিউশন compounds that have the same constitution and sequence of covalent bonds and sequence of covalent bonds but differ in relative position but differ in positions of the atom but differ in relative positions of the atoms or groups atom or group in space বলতে হবে in space are called stereoisomers stereoisomers ঠিক আছে আচ্ছা এবারে এর ক্লাসিফিকেশন গুলো আমি কিছু বলছি না মানে ক্লাসিফিকেশন এবং সেই যে ডিটেলে পার্টিকুলার অপটিক্যাল আইসোমার যেগুলো মানে যেগুলোকে এনানসিওমার বলে সেগুলো বুঝতে তোমার অসুবিধা হবে তাহলে আমি জাস্ট ওভারঅল স্টিরিও আইসোমার যেগুলো তার দু একটা ধরো এক্সাম্পল বলছি ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি এই ডবল বন্ড আছে ধরো এদিকে এইচ এদিকে এইচ এদিকে CH3 এদিকে CH3 এটা একটা আর তার সঙ্গে এই ডবল বন্ড ও এদিকে এইচ এদিকে এইচ এদিকে CH3 এদিকে CH3 এটা এইটা হচ্ছে কি যখন ডাবল বন্ডের একই দিকে দুটো CH3 গ্রুপ এটা হচ্ছে সিস আর যখন ডাবল বন্ডের দুটো অপোজিট দিকে CH3 গ্রুপ সেটা হচ্ছে তোমার ট্রান্স আচ্ছা এবারে সিসের থেকে ট্রান্স হচ্ছে বেশি স্টেবল তাহলে এখানে কি হলো দেখো যে একই রকমের লিঙ্কেজ সবকিছু আছে শুধু দেখতে হচ্ছে কি CH3 গ্রুপগুলো হচ্ছে ডাবল বন্ডের একই দিকে নাকি ডাবল বন্ডের অপোজিট দিকে তাহলে তাহলে এইটা একটা সাম কাইন্ড অফ স্টিরিও আইসোমার্স এদেরকে বলা হয় ডায়াস্টিরিওমার্স বলে এদেরকে অনেক সময় বলা হচ্ছে ডায়াস্টিরিওমার্স এটা আচ্ছা আবার দেখো ধরো তুমি একটা ইথেন কনসিডার করছো এটা হচ্ছে ডায়াস্টিরিওমার্স STEREOMERS আবার ধরো তুমি একটা ইথেন মলিকুলকে তুমি জাস্ট দেখছো তাহলে এই সামনেটা হচ্ছে ফ্রন্ট কার্বন আর পিছনে আছে ব্যাক কার্বন এবারে ফ্রন্ট কার্বনের সঙ্গে তিনটা হাইড্রোজেন আছে ব্যাক কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে এবারে আমি দুটো সিচুয়েশন বলছি ধরো যে ব্যাক কার্বনের যে হাইড্রোজেন গুলো সেগুলো কি হচ্ছে ফ্রন্ট কার্বন হাইড্রোজেন তোমার 60 ডিগ্রি করে অ্যাঙ্গেল করছে ধরো এইচ 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 এটা আবার ধরো এরকম সিচুয়েশন হলো এই যে এইচ 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 এই এর পিছনে হাইড্রোজেনটা এর সঙ্গে প্রায় প্যারালাল এটা
তাহলে এইটাকে অনেক সময় বলা হয় স্ট্যাগার্ড কনফিগারেশন বা অ্যান্টি কনফিগারেশন, এটা হচ্ছে ইক্লিপস কনফিগারেশন আর কি, মানে কনফিগারেশন কনফার্মেশন, এগুলো সব কনফার্মেশন, মানে এখানে এটা কি হচ্ছে রোটেশনটা শুধু আলাদা। এক্ষেত্রে হচ্ছে সামনের কার্বনের যে সেইজ বন্ডগুলো এবং পিছনের কার্বনের যে সেইজ বন্ডগুলো তারা এক অপরের কাছাকাছি, সেখানে এদের মধ্যে রিপালশনটা বেশি ফিল করবে। এরা হচ্ছে অপোজিট ডিরেকশনে আছে বলে সে রিপালশনটা অনেক কম ফিল করবে। তাহলে এই এরা হচ্ছে তোমার বেসিক্যালি কনফর্মার্স। তো এরা হচ্ছে তোমার বেসিক্যালি কনফর্মার্স। কনফর্মার্স। আচ্ছা, আবার ধরো একটা কম্পাউন্ড তুমি কনসিডার করছো সি, এখানে সি ডবল এইচ গ্রুপ আছে, এখানে তোমার এইচ গ্রুপ আছে, এর পিছনে একটা সিএইচথ্রি গ্রুপ আছে, আর সামনে একটা সিএইচথ্রি গ্রুপ আছে। এটা আর আরেকটা কম্পাউন্ড বলছি সি, মানে একই কম্পাউন্ড কিন্তু সেটা স্পেসে একটুখানি অন্যরকম আর কি। এটা এইচ সিএইচথ্রি, সিএইচথ্রি। এটা তাহলে এই যে দুটো কম্পাউন্ড তুমি দেখছো এরা একে অপরের এনানসিওমার, কারণ তুমি মানে এটাকে আমি জাস্ট নাম দিচ্ছি, এটাকে প্লাস ল্যাকটিক অ্যাসিড বলে, এটা হচ্ছে মাইনাস ল্যাকটিক অ্যাসিড। মানে বেসিক্যালি হচ্ছে, যদি আমি পরে এটা ডিটেলে বলবো, একটা প্লেন পোলারাইজ লাইট আছে, প্লেন পোলারাইজ লাইটে মানে লাইট যখন যাচ্ছে সেখানে কিন্তু ল্যাকটিক অ্যাসিড স্যাম্পেল থেকে রাখা হয়, তাহলে সে কি করবে ওই অপটিক্যালি অ্যাক্টিভ মানে সরি এ কি করবে, তার একটা প্রপার্টি আছে যাতে করে প্লেন পোলারাইজ লাইটের ডিরেকশনটা সে ঘুরিয়ে দিতে পারে। সে কখনো ক্লকওয়াইজ ঘোরাতে পারে, কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারে। তাহলে এই যে দুটো কম্পাউন্ড এরা হচ্ছে এক অপরের এনানসিওমা। এনানসিওমা। তাহলে এই যে এনানসিওমার্স, ডায়াস্টেরিওমার্স, কনফর্মার্স, এইগুলো হচ্ছে তোমার সকল স্টিরিও আইসোমারিজমের এক্সাম্পল বা স্টিরিও আইসোমার্স তার হচ্ছে এক্সাম্পলের মধ্যে তোমার পড়ছে এটা। এবারে এইগুলোর প্রত্যেকটা হচ্ছে খুব ডিটেলে বলার স্কোপ আছে বা ডিটেলে আমাদের বলতে হবে, ঠিক আছে? সেটা আজকে বলবো না, সেটা আমরা পরে একটা ক্লাসে ঠিকঠাক করে বলবো জিনিসটা, ঠিক আছে? তা দেখো, তাহলে মোটামুটি ভাবে উপরে উপরে যে আইসোমার্স নিয়ে যে কথাবার্তাগুলো বলা সেটা আমি বললাম। আসলে যেটা কথা হচ্ছে এক্ষেত্রে কনফার্মেশনসটা আলাদা করে তোমাকে একদিন ভালো করে বলা, ডায়াস্টেরিওমার্সটা কম্পারেটিভলি অনেক সহজ, কিন্তু এনানসিওমার এই যে পার্টটা, এই পার্টটা খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তার জন্য যেটা বলছিলাম, ধরো অপটিক্যালি অ্যাক্টিভ, এই অপটিক্যালি অ্যাক্টিভ মানে হচ্ছে একটা প্লেন পোলারাইজ লাইট আছে, সেখানে সেই লাইটটা যদি তোমার ওরকম ওই সলিউশনের মধ্যে দিয়ে যায়, তাহলে প্লেন অফ পোলারাইজেশনটাকে ঘুরিয়ে দিচ্ছে। তাহলে এখন বুঝতে হবে প্লেন পোলারাইজ লাইট বলতে আমি কি বুঝছি, কেন ঘুরিয়ে দিচ্ছে, হ্যাঁ তা না ইত্যাদি ইত্যাদি আর কি, সেগুলো অনেক ডিটেলে বলার দরকার। এবারে তুমি তো আর সবসময় এক্সপেরিমেন্ট করে সত্যি সত্যি তুমি দেখছো না যে প্লেন পোলারাইজ লাইটটাকে ঘোরাচ্ছে কি ঘোরাচ্ছে না। এবারে ওরা একটা পার্টিকুলার মধ্যে করে স্ট্রাকচার দেখে তুমি কি করে বলতে পারবে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না। এবারে যখন মানে এগুলো দেখবো এই অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না, যখন দেখবো তার একটা কাইরাল সেন্টারের গল্প থাকবে। সেই কাইরাল সেন্টার বলতে কি, মানে সেটা মানে একটা কাইরাল অ্যাটম থাকতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল মানে কি, এছাড়া তার বিভিন্ন রকম যে সিমেট্রি অপারেশনস গুলো আছে সেগুলোকে দেখতে হবে, সিমেট্রি এলিমেন্ট গুলো আছে সেগুলো দেখতে হবে। তার মধ্যে তোমার প্লেন অফ সিমেট্রি আছে, অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, ইনভার্সন সেন্টার আছে, অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। এই সবগুলোকে দেখে টেকে ইত্যাদি ইত্যাদি করে তোমাকে এনহান্সিওমার নিয়ে কথাবার্তা বলতে হবে আর কি। এটা একটু কমপ্লিকেটেড, একটু ডিফিকাল্ট ব্যাপার আছে বলে এইটা আমি আজকে যা বলবো না, ঠিক আছে? মানে তোমার রেসিমিক মিক্সচার টিক্সচার ব্যাপার আছে, তারপর বিভিন্ন রকম নাম বিভিন্ন রকম স্ট্রাকচার আঁকা, এসব অনেকগুলো জিনিস হচ্ছে দরকার আছে। আচ্ছা, আরেকটা জাস্ট কনসেপ্ট একটুখানি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট আর নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন অ্যাটম, সেইটা একটুখানি জাস্ট দেখে নাও। Equivalent and
নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন অ্যাটমস। মানে কোন একটা কম্পাউন্ড যখন তুমি কনসিডার করবে অনেক হাইড্রোজেন আছে, কিন্তু প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু একই রকমের হাইড্রোজেন নয়। পরবর্তীকালে যখন এনএমআর দেখতে হয়, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, সেখানে যত রকমের ডিফারেন্ট প্রোটন থাকবে ততগুলো আলাদা আলাদা সিগন্যাল পাবে। এবারে সে এখন আর এনএমআর কে করছে, কিন্তু স্ট্রাকচার দেখে কোন একটা কম্পাউন্ডের ক্ষেত্রে কত রকমের অ্যাকচুয়ালি হাইড্রোজেন আছে সেটা একটুখানি দেখে নিতে চাইছি। ধরো আমি CH4 কনসিডার করছি। CH4 এর ক্ষেত্রে যে কার্বনের সঙ্গে যে 4টা হাইড্রোজেন কানেক্টেড আছে, পরিষ্কার বোঝা যায় যে 4টা হাইড্রোজেন বেসিক্যালি তোমার একই রকমের হাইড্রোজেন। তাহলে এখানে হচ্ছে অল 4 হাইড্রোজেন অ্যাটমস আর আইডেন্টিক্যাল বা আর ইকুইভ্যালেন্ট। আবার ধরো CH3 এক্ষেত্রে অল 6 হাইড্রোজেন অ্যাটমস আর ইকুইভ্যালেন্ট। কিন্তু এবারে খেয়াল করে দেখো, ধরো CH3 CH2 ধরো CH3 এটা ঠিক আছে, CH3 এটা। তো এই পার্টিকুলার কেসে এইখানে যে হাইড্রোজেন গুলো আছে আর এই যে হাইড্রোজেন গুলো আছে তারা এক রকমের, আর এই হাইড্রোজেন কিন্তু আলাদা। তাহলে এইটা হচ্ছে এক রকমের, এইটা হচ্ছে মানে আলাদা টাইপ, আর এই দুটো হচ্ছে আলাদা টাইপ। মানে আমি বলছি এখানে এ আর বি দিয়ে নাম দিচ্ছি, মানে এইখানে হাইড্রোজেনটা এখানে হাইড্রোজেনটা এক রকমের, CH3 এই দুটো এক রকমের, আর এইখানে যে হাইড্রোজেনটা সেটা কিন্তু আলাদা রকমের। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে দু রকমের হাইড্রোজেন অ্যাটম তোমার আছে। আবার ধরো CH2 এই হাইড্রোজেনগুলো একই রকমের, কিন্তু এই হাইড্রোজেন আরেক রকমের। এখানেও দু রকমের তোমার হাইড্রোজেন আছে। ধরো এরকম একটা কম্পাউন্ড তুমি কনসিডার করছো, ধরে নাও বেনজিন রিংয়ে এই মানে প্রত্যেকটা এখানে কিন্তু একটা করে হাইড্রোজেন থাকে, সবসময় উল্লেখ করা হয় না, C6H6 তো এর একটা করে হাইড্রোজেন আছে। এখানে হচ্ছে প্রত্যেকটা একই রকমের, মানে এখানে অল 6 হাইড্রোজেন অ্যাটমস আর ইকুইভ্যালেন্ট এটা। কিন্তু যখনই তুমি একটা সাবস্টিটিউয়েন্ট এখানে দিয়ে দিচ্ছ, ধরো এখানে একটা CH3 গ্রুপ আছে, এই H এই H এই H এই H এই H, তখনই কি হয়ে গেল দেখো, এই হাইড্রোজেনটা একটা টাইপের, এই হাইড্রোজেনটা আর একটা টাইপের, এই হাইড্রোজেনটা আরো একটা অন্য টাইপের। এটা ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে এই CH3 গ্রুপ সেটা কিন্তু ডিফারেন্সিয়েট করে দিচ্ছে, এক্ষেত্রে কিন্তু 3 রকমের হাইড্রোজেন তোমার থাকছে আর কি। হ্যাঁ এটা আচ্ছা, এটা যে টলুইনের ক্ষেত্রে তাহলে এই দুটো হাইড্রোজেনটা একই রকমের, এই দুটো হাইড্রোজেন আরেক রকমের, এটা 3 রকমের হাইড্রোজেন আছে। আচ্ছা ধরো এইখানে CH3 গ্রুপ আছে, এইখানে CH3 গ্রুপ আছে, এখানে একটা H আছে, এখানে H আছে, এখানে H আছে, এখানে H আছে। আচ্ছা বলো তো এই পার্টিকুলার কম্পাউন্ডের ক্ষেত্রে কত রকমের হাইড্রোজেন আছে বলো দেখি, মানে কত রকমের হাইড্রোজেন আছে এক্ষেত্রে বলো।
আচ্ছা, এইটা বলা হয়নি, এই যে CH3 হাইড্রোজেনটা কিন্তু আরেক রকমের, এটা হচ্ছে ডি লেখা উচিত ছিল এটা। আগেরটার ক্ষেত্রে এই বেনজিনে যে 3 রকমের হাইড্রোজেন আছে তুমি দেখতে পাচ্ছ, এই CH3 নিয়ারেস্ট দুটো পজিশন আছে, অর্থ পজিশন, মেটা পজিশন আর প্যারা পজিশন। তার সঙ্গে CH3 ইটসেলফ কিন্তু হাইড্রোজেনটা আলাদা, এটা মাথায় রাখবে। এক্ষেত্রে বলে নিই, এই যে হাইড্রোজেনটা এবং এইটা হাইড্রোজেনটা, এই দুটো একই রকমের। এবারে দেখো, এই যে হাইড্রোজেনটা, এইটা একটা পার্টিকুলার টাইপ, কারণ এটা এই CH3 ক্ষেত্রে অর্থ, এই CH3 ক্ষেত্রে অর্থ। এবারে এইটা আর এইটা, এই যে হাইড্রোজেনটা দেখো, এই CH3 রেসপেক্টে অর্থ আর এই CH3 রেসপেক্টে হচ্ছে তোমার প্যারা, আর এই হাইড্রোজেনটা এর রেসপেক্টে অর্থ, এর রেসপেক্টে প্যারা, তাহলে আরেক রকমের। আর এইটা হচ্ছে আরেক রকমের, এটা সি টাইপের আর কি। ঠিক আছে। ও মানে বি, সরি, এখানে নামগুলো বিটা দুবার হয়ে গেছে। এটা সি, এটা ডি, এটা সি টাইপ, এটা সি টাইপ, এটা হচ্ছে ডি টাইপ। তো এই পার্টিকুলার কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু 4 রকমের হাইড্রোজেন আছে। একটা হচ্ছে মিথাইল গ্রুপে, এটা জাইলিন বলা হয় এটাকে, দুটো CH3 গ্রুপ থাকে, সেটা জাইলিন, এটা ধরো মেটাজাইলিন। আর মেটাজাইলিনের ক্ষেত্রে হচ্ছে তোমার এই CH3 এবং এই CH3, এই হাইড্রোজেনগুলো এক রকমের। এইখানে যে হাইড্রোজেনটা আছে সেটা দুটো CH3 গ্রুপের রেসপেক্টে হচ্ছে এটা অর্থ, সেটা একটা পার্টিকুলার টাইপের হাইড্রোজেন। আচ্ছা, এবারে তোমার এই যে হাইড্রোজেনটা আছে আর এই যে হাইড্রোজেনটা আছে, সেটা একটা CH3 গ্রুপের রেসপেক্টে প্যারা পজিশনে আছে, অপোজিট দিকে আছে, আর একটা CH3 গ্রুপের রেসপেক্টে অর্থ পজিশনে আছে আর কি। তাহলে এইটা, এই যে এইটা এবং এইটা, সেটা আরেকটা টাইপের। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে দুটো CH3 গ্রুপের রেসপেক্ট হচ্ছে মেটা পজিশনে আছে আর কি। সেটা আরেক রকমের তোমার হাইড্রোজেন আর কি এখানে থাকে। আচ্ছা, এইটা বলো তো দেখি, এইটা সত্যি সত্যি তোমরা বলো, আমি তো প্রত্যেকটাই বলে দিচ্ছি। এখানে CH3, এখানে CH3, এখানে H আছে, এখানে H আছে, এখানে H আছে, এখানে H আছে। তাহলে বলো, এই কম্পাউন্ডের ক্ষেত্রে কত রকমের হাইড্রোজেন আছে সেটা বলো। এক রকম নাকি 2 রকম নাকি 3 রকম, হলে কোনটা কোনটা সেটা বলে দাও। ঠিক করে দেখো। এক হচ্ছে এই হাইড্রোজেনগুলো এক রকমের, তাই তো, এ আর এ, এটা একটা পার্টিকুলার টাইপ হলো। দেন বাকি তো এইটা, এইটা আর এইটা, এইটার মধ্যে কোনো তফাৎ নাই তো। এই দুটো হাইড্রোজেন হচ্ছে, তুমি দেখো, সেটা হচ্ছে এই যে CH3 গ্রুপ তার রেসপেক্টে অর্থ, আর একটা CH3 গ্রুপ তার রেসপেক্টে মেটা। আবার এই যে দুটো হাইড্রোজেন আছে সেটা হচ্ছে CH3 গ্রুপের রেসপেক্টে অর্থ, এই CH3 গ্রুপের রেসপেক্টে মেটা। তাই এখানে কিন্তু 2 রকমের হাইড্রোজেন আছে, এটা 2 রকমের হাইড্রোজেন আছে। বুঝতে পেরেছো? তোরা অর্থ জাইলিন সেটা দেখে নি একটুখানি। এখানে H আছে, এখানে H আছে, এখানে H আছে, এখানে H আছে। বলো, এটা হচ্ছে অর্থ জাইলিন। তাহলে অর্থ জাইলিনের ক্ষেত্রে কত রকমের হাইড্রোজেন আছে বলো সেটা। বলো কত রকমের, ক রকমের? দেখো, প্রথমে হচ্ছে এই হাইড্রোজেনটা এক রকমের হলো, ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে এই হাইড্রোজেনটা আরেক রকমের হলো, কারণ কি, এই হাইড্রোজেনটা এর রেসপেক্টে অর্থ, এর রেসপেক্টে মেটা, আর এই হাইড্রোজেনটা এর রেসপেক্টে অর্থ, এর রেসপেক্টে মেটা। আচ্ছা, এবারে এইটা দেখো, এইটা হচ্ছে এর রেসপেক্টে মেটা, এর রেসপেক্টে প্যারা, আর এইটা হচ্ছে এর রেসপেক্টে মেটা, এর রেসপেক্টে প্যারা, এটা সি। তাই 3 রকমের হাইড্রোজেন আছে। এই পার্টিকুলার কেসে 3টে টাইপের হাইড্রোজেন তোমার এক্সিস্ট করছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো, মানে এখানে এই যে বিভিন্ন রকমের হাইড্রোজেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে পরবর্তীকালে যখন তুমি ধরো একটা হাইড্রোজেন সাবস্টিটিউশন হচ্ছে বা অক্সিডেশন হচ্ছে
হ্যাঁ, তখন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ হাইড্রোজেন যদি থাকে, ডিফারেন্ট টাইপে তোমার অক্সিডেশনটা করবে বা ডিফারেন্ট টাইপের রিডাকশনটা করবে, এগুলো হবে আর কি। পরে যখন ওই কত রকমের হাইড্রোজেন আছে সেটা এনএমআর করা হয়, এনএমআর করে কত রকমের ডিফারেন্ট কাইন্ড অফ হাইড্রোজেন আছে সেটা তুমি দেখে নিতে পারো। ধরো আরেকটা কম্পাউন্ড বলছি, ধরো এটা CH3, CH2, CH2, ধরো OH। বলো তো এখানে কত রকমের হাইড্রোজেন আছে বলো তো দেখি? বলো কত রকমের? কত? 4 রকমের, একদমই। এই হাইড্রোজেনটা এক রকমের, এইটা এক রকমের, এইটা এক রকমের, এইটা তোমার আরেক রকমের। মানে OH থেকে যত দূরে সরে যাচ্ছ তখন হাইড্রোজেনগুলোর নেচারগুলো কিন্তু আলাদা হচ্ছে। তাহলে OH এর একটা হাইড্রোজেন, এই CH2 গ্রুপ যেটা OH এর একদম নিয়ারেস্ট, সেই হাইড্রোজেনটা আলাদা, তার ঠিক পরেরটা আরেক রকমের, তারপরেরটা আরেক রকমের। তাহলে বুঝতে পারছো তো কেমন করে ইকুইভ্যালেন্ট এবং নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন অ্যাটমস কাউন্ট করতে হয়, সেটা তুমি জাস্ট বুঝে নিলে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে যেটা করব, আজকে এখানে শেষ করে দেব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এই স্টিরিও আইসোমার, যেটা এইটা একটুখানি আলোচনা করতে হবে। স্টিরিও আইসোমার্স এইটা, এটা সামনাসামনি আসলে মানে একে দেখাতে পারলে ভালো হতো এটা। আচ্ছা, তারপরে যেটা করব ডাবল বন্ড, ডাবল বন্ড ইকুইভ্যালেন্স, এইটা আমাদের শিখতে হবে। স্টিরিও আইসোমারিজম শিখতে হবে, ডাবল বন্ড ইকুইভ্যালেন্সটা আমাদের শিখতে হবে। তারপরে হচ্ছে আমি মেকানিজমের ক্ষেত্রে চলে যাব। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট মেকানিজম, সেটাকে বুঝতে গেলে এই যে বিভিন্ন রকমের এফেক্ট গুলো হয়, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, এক্সেট্রা। তার সঙ্গে হচ্ছে বন্ড ব্রেকিং, সেখান থেকে তোমার ফ্রি র্যাডিক্যাল কি করে তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, এক্সেট্রা এক্সেট্রা। এইগুলো আমাদের আলোচনা করতে হবে। একটা ক্লাসে কিন্তু সবটা হয়ে যায় ভালো, নাহলে আমাদের হয়তো 2টো ক্লাস লাগবে, ঠিক আছে? দেখো, তাহলে আজকে এই পর্যন্ত রইল। হুম, তো এখানে আমি রেখে দিচ্ছি। এন্ড অফ লেকচার 5। তাহলে বলো আজকে যা বলেছি সেটা কারো কিছু অসুবিধা আছে কিনা বলো? আজকে যে যে কথাবার্তাগুলো হয়েছে তাতে কি কারো কিছু অসুবিধা আছে? হ্যাঁ বলো। না তো, ডবল বন্ড তো অনেক পরে প্রায়োরিটি পাবে তো। আমি যে প্রায়োরিটি অর্ডারটা, ও তুই তো আগের দিন আসিস না মনে হয়। আগের দিন যে প্রায়োরিটি অর্ডারটা লিখে দিয়েছিলাম, বইয়েও সেটা লেখা আছে। সেখানে হচ্ছে ডাবল বন্ডারে অনেক পরে প্রায়োরিটি পাবে, ডাবল বন্ড ট্রিপল বন্ড আগে C+H গ্রুপ, তারপরে SO3H, এইভাবে সব পরপর আছে করে। ডাবল বন্ড ট্রিপল বন্ড অনেক পরে। হুম, বুঝতে পেরেছ? ডাবল বন্ড ট্রিপল বন্ড অনেক পরে। মেসিটাইল অক্সাইড কোনটা সেটাই তো জানি না। হুম, মেসিটাইল অক্সাইড দেখে নিতে হবে একটুখানি। মেসিটাইল অক্সাইড কোনটা বলতো? গুগল করে নে না, গুগল করে দেখে নে। গুগল করে নে, তাই তো দেখতে পেয়ে যাবি। এখন তো ইনফরমেটিভ কোশ্চেন তো গুগল করলেই দেখতে পেয়ে যায়। গুগল করে বলে হবে। হুম।